জয়পুর ফরেস্টের আনাচে কানাচে পায়ে পায়ে ভাবনা চিন্তা বাদ দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন, 4 চাকা নিয়ে বেরিয়ে পড়ুন। কলকাতার খুব কাছে, দেখা যাচ্ছি না, সঙ্গে নিয়ে যাচ্ছি বউটিকে, রেডি আমাদের বাহন ছোটার জন্য। তাহলে দেখা হচ্ছে জয়পুর ফরেস্ট, গনগনি আর বিষ্ণুপুরের পথে। এখন বাজে সকাল 5টা 46। না, উঠে পড়ো। তাহলে আমার বন্ধুরা সবাই এসে গেছে, সামনে দাঁড়িয়ে আছে। চলো স্টার্ট জার্নি। সকাল বাজে 5টা 52, অটো স্ট্যান্ডে আমরা যাচ্ছি দিল্লি রোডের দিকে। তাহলে আজকে আমাদের কলকাতার খুব কাছাকাছি অতি সুন্দর জায়গা জয়পুর ফরেস্ট, এবং যেখানে রয়েছে শাল, পিয়ালিয়ার মহুয়ার জঙ্গল, রয়েছে ব্রিটিশ আমলের ব্যবহৃত এয়ারপোর্ট। সেগুলি সব দেখে আমরা ফিরব বিষ্ণুপুর মন্দিরনগরী। তার সঙ্গে তুলে ধরব ইতিহাসের সঙ্গে ভূগোল, গনগনি। সামনে রয়েছে দিল্লি রোড হাইওয়ে, যার আপনি যদি ডান দিকে যান পৌঁছে যাবেন ব্যান্ডেলের দিকে, আর ব্যান্ডেলের দিক থেকে এলে এ পথেই আসতে হবে। আর আমরা নেব বাঁদিকে টার্ন নিয়ে চললাম ডানকুনির দিকে। এই জায়গাটা না পাটডানকুনি। ভোরের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে আর আমাদের পথ চলা শুরু। পৌঁছে গেলাম দুর্গাপুর রোড ক্রসিং। ডান দিক গেলে বর্ধমান, আর কলকাতার দিক থেকে, দক্ষিণেশ্বর দিক থেকে, বাঁ দিক থেকে আপনি এসে পৌঁছবেন এই ক্রসিংয়ে। চলে যাব ওই প্রান্তে, নিচ থেকে আন্ডারপাস রয়েছে। এটা হচ্ছে মেইন জায়গা যেখান থেকে আপনি ঢুকবেন অহল্যাবাই রোডের দিকে। তাহলে আমরা জয়পুর ফরেস্টের দিকে যাওয়ার অহল্যাবাই রোডে ঢুকে পড়লাম। ভোরের কুয়াশা মাখা পথ ধরে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। সামনেই পাবো চাপদানি মোড়, সেই দিকে পিছে ফেলে এসেছি চণ্ডীতলা, মশাট, শিয়াখালা, গজার মোড়। এখন আমরা যাচ্ছি চাপাডাঙ্গা বা চাপদানি মোড়ের দিকে, যেখানে থেকে একদিকে চলে যাবে তারকেশ্বর ডান দিকে, আর আমরা যাবো আরামবাগের দিকে। জয়রামবাটি 44 কিলোমিটার, আরামবাগ এখনো 22 কিলোমিটার যাবে আমরা। চাপদানি মোড় আমরা সোজা চলতে শুরু করলাম। আরামবাগ এখান থেকে এখনো 19 কিলোমিটার আমাদের যেতে হবে। ভোরের কুয়াশা মাখা পড়তে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে। অসংখ্য বাম্পার, একটা টার্নিং মানে 4টে বাম্পার। এখন অব্দি প্রায় 70-80টা বাম্পার পেরিয়ে এলাম এই পথে। এটি আরামবাগ শহর, তার উপর থেকে আমরা এগিয়ে চলেছি জয়পুরের দিকে। শালবনের সামনেই রয়েছে বনলতা, আর এখানে রয়েছে বিভিন্ন সামগ্রিক দোকান। এখান থেকে মার্কেটিং শুরু করতে পারেন। শুরু এখনই শুরু। রয়েছে বড় বড় মাটির ঘোড়া, পেঁচা, হাতি, কি চাই সব আছে এখানে। এখন এখানেই করবো ব্রেকফাস্ট ভেতরে। বনলতা রিসর্ট দেখাবো। বনলতার ব্রেকফাস্ট, আলু পরোটা, পাকা পেঁপে, শসা স্যালাড, আর কি এক বাটি দই। বনলতা রিসর্টে আমাদের ব্রেকফাস্ট সারলো, সবাই প্রস্তুত হচ্ছে, ঢুকবো এবার জঙ্গলে। সবাই রেডি, লেটস গো। শালবনের বনগন্ধ মেখে আমাদের পথ চলা আবার শুরু হলো। এখন সময় 9টা 56। আমরা বনলতায় ব্রেকফাস্ট সেরে আবার এগোতে শুরু করলাম। ওদিকে গভীর শালবন আর শালবন। সবুজের যত্ন নিন, পরিবেশ দূষণ রোধ করুন। পরিবেশকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, অ্যাজ এ ট্যুরিস্ট হই
বা সেখানকার বাসিন্দা, এই সমস্ত আমাদের প্রাকৃতিক সম্পদ, তাদেরকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সকালে রোদ পড়েছে শাল গাছের মাথায়, আর একদিকে ছায়ার শেড, এক মায়াবী পথ ধরে আমাদের পথ চলা। এই শহর থেকে আরও অনেক দূরে, যদি খুব বেশি দূরে নয়, কলকাতা থেকে 120 কিলোমিটার। শুরু করেছি ডানকুনি থেকে, সেখান থেকে এই জয়পুর ফরেস্ট 105 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমরা ঢুকবো জয়পুর ফরেস্টের এয়ারফিল্ডের দিকে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই জঙ্গলের মধ্যেই গোপন জায়গায় তৈরি করেছিল তাদের বিমান ঘাঁটি, যুদ্ধ বিমান ওঠানামার জন্য। আমাদের ঠিক ডান দিকে এখন রয়েছে বনশ্রী রিসর্ট, যেটা সম্পূর্ণরূপে জঙ্গলের মধ্যেই অবস্থিত। বনলতা থেকেও গভীর জঙ্গলের মধ্যে এই বনশ্রী রিসর্ট। এখান থেকে বাঁ দিক নিতে হবে, এই ক্যানেলটা পার করে বাঁ দিকের রাস্তা দিয়ে ঢুকতে হবে এয়ারফিল্ডের দিকে। তাই আমরা ঢুকে পড়ছি বাঁ দিকে, নতুন গ্রাম। সকালে রোদ উঠেছে, এখন বাজে পুরো 10টা বাজে। এখন পুরো গভীর জঙ্গলের মধ্যে থেকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা। একদিকে রয়েছে খাল, একদিকে জঙ্গল। এখনো কাশ ফুল দেখতে পাচ্ছি শীতে। করতে হবে রেল লাইন, জঙ্গল ছিঁড়ে বেরিয়ে গেছে রেল লাইন। এখন লাল মাটির রাস্তা, দুলতে দুলতে এগিয়ে চলেছি পিছনে বউ নিয়ে। ওই ক্যানেল ছেড়ে ডান দিক টার্ন নিয়ে এদিকে ঢুকে যেতে হবে এই ঢালাই রাস্তা ধরে, যেটা আপনাকে পৌঁছে দেবে এই গ্রামের পথ ধরে। দেখুন এপাশে রয়েছে জয়পুর ফরেস্টের ভেতরে গ্রাম, সুন্দর মাটির এবং টিনের ছাউনি দেওয়া বাড়ি, তার সঙ্গে রয়েছে আধুনিক সভ্যতা ইটের বাড়ি, কিন্তু এখনও সেই গ্রামের ছোঁয়া এখনও রয়েছে। দেখুন মাটির দোতলা বাড়ি, দেখুন পুরো শালবনে ঘেরা রয়েছে পুরো পথ। এতটাই গভীর যে সূর্যের আলো পৌঁছচ্ছে না পথে। থেকে নিতে হবে বাঁ দিক, বাঁ দিক ধরে আমরা যাব এয়ারফিল্ডে। অনেকদিন পরে একটা সুন্দর সকাল, সেই লাদাখ ঘুরে এসে আজ আবার একটু ভালো লাগা। বাড়ির কাছে, কলকাতার কাছে পৌঁছে গেলাম এয়ারফিল্ড। এই সেই ব্রিটিশ আমলের এয়ারফিল্ড, যেখানে পৌঁছে গেলাম। দেখুন বিস্তীর্ণ অঞ্চল, চওড়া এলাকা জুড়ে রয়েছে কংক্রিটের ঢালাই দেওয়া পথ। আমাদের এসেছে 5টা বাইক, সামনে 4টে, আমার একা। আমরা এখন জয়পুর ফরেস্ট এয়ারফিল্ড, এখানেই যুদ্ধ বিমান ওঠানামা করতো ব্রিটিশ আমলে। এই সেই এয়ারফিল্ড। কোথাও দাঁড়াবো, ছবি তুলবো, কিছু মেমোরি সঙ্গে নেব, তারপরে গন্তব্য বিষ্ণুপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের মন্দির নগরী। আর দেখো বাবা, এখন দাঁড়িয়ে রয়েছি এয়ারফিল্ডে। কোথায়? জয়পুর ফরেস্টের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 ব্রিটিশরা এখানে তৈরি করেছিল এই এয়ারফিল্ড। এখানেই যুদ্ধ বিমান ওঠানামা করতো, সেখানেই রয়েছে। ফিরে চলেছি আমরা। ভীষণ সুন্দর এই পথটুকু। দুদিকে শুধু শালবন আর শালবন। মেইন রোডটা ছেড়ে দে। এখন একটা ব্রেক। কোথায় রয়েছে? জয়পুর ফরেস্ট। চারিদিকে শুধু শালবন আর শালবন। বলেছিলাম যে শাল পিয়ালির বনে নিয়ে আসবো। এখানেই রয়েছে শালবন, মাঝখানে পিয়ালি, কোথাও বা মহুয়া বাগান, মহুয়া ফুলের গাছ রয়েছে। তাহলে সেই অরণ্য পথ গল্পে বলেছি না, এই সেই অরণ্য পথ। সেই অরণ্য পথে আমরা দাঁড়িয়েছি এখন এখানে।
কারণ এরকম আরো অনেক কোয়ালিটি টাইম আমরা কাটাবো আমাদের এই জার্নিতে। হাই হাই এটা এয়ারফিল্ড থেকে আমরা আবার মেইন রোডের দিকে ফিরছি, সেই খাল পার। জয়পুর ফরেস্টে এসে শুধু হাইওয়েতে গেলে এই মজাটা পাবেন না, ঢুকতে হবে জঙ্গলের ভেতরের রাস্তা। জয়পুর ফরেস্টের ভেতরে এয়ারফিল্ড ছেড়ে আবার ফিরে এলাম মেইন রোডে, বিষ্ণুপুর যাওয়ার পথ। জয়পুর পুলিশ স্টেশন নাকা চেকপোস্ট, এখান থেকেই বাঁ দিক নিয়ে আমরা যাবো এবার বিষ্ণুপুরে। আবার হাইওয়ে, আবার শালবন। এখন এসব পাশ কাটিয়ে আমরা এগিয়ে যাব বিষ্ণুপুর বন্দিনগরের উদ্দেশ্যে। পথ সোজা গেলে বাঁকুড়া, আর আমরা নেব বাদিক বিষ্ণুপুরের দিকে। সামনে বিরাট তোরণ বিষ্ণুপুর। বিষ্ণুপুরে প্রবেশ পথ দেখুন, পরিষ্কার বোর্ডে লেখা হয়েছে বিষ্ণুপুর, আর বিরাট তোরণ এখানে তৈরি হয়েছে সবাইকে স্বাগত জানাবার জন্য। প্রবেশ করলাম সেই তোরণ দিয়ে বিষ্ণুপুরের দিকে, আর ডান দিকের ওই পথ চলে গিয়েছে, ওই পথ ধরে পৌঁছে যাবেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে। আর অযোধ্যা পাহাড়ের দিকে গেলে পুরুলিয়া ওই পথ ধরেই যেতে পারবেন। প্রবেশ করলাম সেই মন্দির নগরীর ভেতরে, এটি বিষ্ণুপুর শহর। এখান থেকে আমরা যাব ডান দিকে, ভগবান মদনমোহন এদিকেই থাকেন। পৌঁছে গেলাম মদনমোহনের মন্দির। প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের আজকের প্রথম গন্তব্য মদনমোহন মন্দির। প্রবেশ করছি মদনমোহনের মন্দিরে। এমনি তোরণ গেট পেরিয়ে প্রবেশ পথ রয়েছে। প্রবেশ করতেই আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে মদনমোহনের এই মন্দির। এখন রয়েছি দাঁড়িয়ে মদনমোহন মন্দিরের সামনে। বিষ্ণুপুরের অন্যতম একটা দর্শনীয় যে মন্দির, তার মধ্যে একটাই মদনমোহন মন্দির। এটি তৈরি করেছিলেন 1694 খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্জন সিংহ। দেখে নিন সেই মদনমোহনের মন্দির। ল্যাটাইট পাথরের ভিত্তি বেদির উপর এই মন্দিরটা তৈরি, যার উপর অংশ ইট দিয়ে তৈরি। মল্লরাজাদের নগর দেবতা ছিলেন এই মদনমোহন, যার উদ্দেশ্যে এই মন্দিরটি নিবেদিত। মন্দিরের গায়ে রয়েছে নানা ধরনের টেরাকোটার অলঙ্করণের কাজ, যার জন্য এই মন্দিরটি ভীষণ জনপ্রিয়। মন্দিরের গর্ভগৃহটি ভিতর বারান্দা দ্বারা বেষ্টিত। এর সঙ্গেই পূর্ব, পশ্চিম, দক্ষিণে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে। মন্দিরের সম্মুখভাগে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, নৃত্যরত দল ও কিছু সাধকের দেখা মেলে। খিলানের ওপরের অংশে যুদ্ধের দৃশ্য, নিচের অংশগুলিতে পশু পাখি। কৃষ্ণলীলার দশাবতার এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে এই টেরাকোটার কাজে। মন্দিরের পেছন দিকে রয়েছে ভোগকক্ষ, এখানে রান্না হয় মদনমোহনের ভোগ। মন্দিরের ঠিক সামনের দিকে রয়েছে নাট্যমঞ্চ। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই সামনে রয়েছে ভগবান মদনমোহন, পাশেই রয়েছে রাধা। বেরিয়ে যাবো এই পথ ধরেই। আবার পরের গন্তব্য রাসমঞ্চ। বিষ্ণুপুরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এই রাসমঞ্চ। এগিয়ে চললাম সেই দিকে। মদনমোহনের মন্দির ঘুরে আমরা এবার এলাম রাসমঞ্চ। পার্ক করবো গাড়ি একটা জায়গা দেখে। অসংখ্য দোকান রয়েছে মন্দিরের গেটের বাইরেই, কেনাকাটা করুন যা ভালো লাগে। আর এখন প্রবেশ করব রাসমঞ্চ, যেটা বিষ্ণুপুরের অন্যতম মূল আকর্ষণ। এখানে ঢুকতে টিকিট কাটতে হবে, পার হেড 25 টাকা। দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুর মন্দির নগরীর অন্যতম আকর্ষণ রাসমঞ্চের সামনে। এই রাসমঞ্চ এটি আমাদের অতীতের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে।
এই রাসমঞ্চটি তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথরের ভিতের উপরে, যার উপরের অংশটা ইটের তৈরি। একটি বর্গাকার ক্ষেত্র প্রায় 24.5 মিটার জায়গার উপরে তৈরি এই রাসমঞ্চ, যার উচ্চতা প্রায় 12.5 মিটার। মন্দিরটি তৈরি হয়েছে 1600 খ্রিস্টাব্দ বা তার কাছাকাছি সময়ে। প্রতি বছর রাস উৎসবের সময় মানে বিষ্ণুপুরে অন্যান্য মন্দির থেকে সমস্ত বিগ্রহগুলিকে এনে এখানে একসঙ্গে পুজো করা হয়। যেটা মল্লরাজাদের অন্যতম কীর্তি, এই রাসমঞ্চ এখন ঘুরে দেবো এর ভেতরে। রাসমঞ্চ এই কর্নার থেকে দু প্রান্তই একই রকমভাবে দেখা যায়। দেখুন, অসাধারণ ভিউ পয়েন্ট। কয়েকশো বছর ধরে এই মল্লরাজাদের স্থাপত্য কীর্তি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই বিষ্ণুপুরের মল্লভূমিতে। 3 দিকে রয়েছে বারান্দা। গর্ভগৃহটির বাইরের দিকে চারিদিকে 3টি সারিতে খিলান সহ অসংখ্য দ্বার রয়েছে। অনেকটা হাজারদুয়ারির মতো, আপনি হারিয়ে যেতে পারেন এর কোনো এক গলিতে। মাঝে রয়েছে ক্ষুদ্র গর্ভগৃহ। গর্ভগৃহটি একটি দক্ষিণমুখী খিলান সহ প্রবেশপথ দ্বারা যুক্ত হয়েছে। গর্ভগৃহ, এখানে ভিতরে কি আছে দেখা যাচ্ছে। এর পরে গন্তব্য মা ছিন্নমস্তার মন্দির। এবার সেই দিকে যাব। পৌঁছে গেলাম ছিন্নমস্তার মন্দির। এখানেও রয়েছে মন্দিরের বাইরে প্রচুর দোকান। রাস্তার বাইরে থেকে ছিন্নমস্তার মন্দির এখনো খোলা রয়েছে, আমরা প্রবেশ করব। প্রবেশপথ ছিন্নমস্তা মন্দিরের। মায়ের মাথা নিজেরই হাতে ধরে রেখেছেন মা ছিন্নমস্তা। ছিন্নমস্তা পেরিয়ে 50 মিটার এগোলেই এই বাঁদিকে রয়েছে সেই বিরাট কামান। এই সেই বিরাট কামান যেখান থেকে প্রবেশ করতে হবে এই পথ। আমার সামনে রয়েছে দল মাদল কামান, বিষ্ণুপুরের অন্যতম দর্শনীয় দ্রব্যষ্ঠ। এই কামানটা বিশাল আকৃতির, দৈর্ঘ্য প্রায় 12 ফুট লম্বা, এবং এর সামনে গোলা বেরোনোর যে গর্তটা রয়েছে সেই মুখটার ব্যাস রয়েছে 30 সেন্টিমিটার, 1 ফুট। মানে এখান থেকে 1 ফুট ব্যাস বিশিষ্ট গোলা নিক্ষেপ করতে পারত এই কামান। এত বড় কামান জীবনে প্রথমবার দেখলাম। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গুম ঘর। এই মল্লরাজারা অপরাধীদের শাস্তি দিতেন, বন্দি করে রাখতেন। দাঁড়াবার ঢোকার পথ নেই, তাই আমরা পাশ কাটিয়ে বেরিয়ে এলাম। কিছুটা এগিয়ে বাঁদিক ঘুরলেই একের পর এক মন্দির পাবো। প্রথমেই রয়েছে জোরবাংলা মন্দির, তারপরেই রয়েছে রাধেশ্যাম মন্দির, পাশেই রয়েছে মা মৃন্ময়ী দেবীর মন্দির। কিছুটা এগোলেই হাম্বির উদ্যান, লালজি মন্দির, বড় পাথরের গেট পাবো, ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। পৌঁছে গেলাম। আমার সামনে এখন রয়েছে রাধেশ্যাম মন্দির, ঠিক তার উল্টো দিকে আমার বাঁদিকে মা মৃন্ময়ী দেবীর মন্দির। কিন্তু শুরু করব আমরা বিষ্ণুপুরের প্রবেশপথ, সেই ছোট পাথরের গেট, তার পাশেই বড় পাথরের গেট থেকে, তারপর একের পর এক সমস্ত মন্দিরগুলি। এটা ছোট পাথরের গেট। মল্লরাজাদের যে শহর ছিল, রাজধানী শহর, তাতে প্রবেশের এটা হচ্ছে প্রথম গেট, যেটা ছোট পাথরের গেট নামে পরিচিত। প্রবেশ করতে হলে এই ছোট গেটটি পার করে আগে প্রবেশ করতে হতো, যেখানে হতো প্রথম চেকিং, তারপরে মিলত পরে যাওয়ার ছাড়পত্র। জাস্ট কয়েক পা এগোতেই সামনেই দেখুন বড় পাথরের গেট, প্রায় 700 বছর দাঁড়িয়ে রয়েছে মল্লরাজাদের ইতিহাসের সাক্ষী হয়ে। প্রবেশ করছি বড় পাথরের গেট। আগে এই মল্লরাজার রাজধানী ঢুকতে হলে এখান থেকেই সকলকে প্রবেশ করতে হতো। ল্যাটেরাইট পাথরের কনস্ট্রাকশন ঠিক কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে। মাথার উপর গম্বুজ তৈরি হয়েছে দারুণ শেপে। তাহলে বিনা চেকিংয়ে প্রবেশ করে এলাম মল্লভূমের প্রধান দর্শনীয় জায়গায়। কিন্তু একসময় এখানেই প্রবেশ করতে হলে মানুষকে অনেক চেকিং, অনেক বাধা পেরিয়ে আসতে হচ্ছে।
ঠিক পাশেই রয়েছে লালজি মন্দির। পায়ে পায়ে চলে এলাম মহারাজা বীরহাম্বীর উদ্যানে, প্রবেশ পথ। সুন্দরভাবে সাজানো রয়েছে দুপাশে ঝাউ গাছ এবং ফুলের বাগান দিয়ে। কিছুটা পথ এগিয়ে আসতে সামনে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এই লালজি মন্দির। এই তোরণ সামনেই রয়েছে, নিচে গেট, সেখান থেকে আমরা প্রবেশ করব। গেট পেরিয়ে প্রবেশ করলাম লালজি মন্দিরের সামনে। এক রত্নচূড়া বিশিষ্ট এই মন্দির। এখানে রয়েছে 3টি খিলানের উপর এই মন্দির দাঁড়িয়ে রয়েছে। 1658 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরটি রাজাদের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে রয়েছে। এক রত্নচূড়া বিশিষ্ট এই মন্দির। ভোগগৃহের পাশেই রয়েছে পুরনো কুয়ো, যেখান থেকে জল নেওয়া হতো, আর তার বাইরে পাশেই রয়েছে সুলভ শৌচালয়, যে কেউ ব্যবহার করতে পারেন। পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে। এটা মন্দিরের পেছন দিক। লালজি মন্দির পিছনে রেখে আবার ফেরার পথ ধরলাম। এই সেই তোরণ পেরিয়ে বেরিয়ে যাব বীরহাম্বীর উদ্যানের পথ ধরে পরের গন্তব্য। মল্ল রাজাদের দুর্গা মন্দির ছিল এটি, এখন ধ্বংসপ্রাপ্ত। সামনেই রয়েছে দুর্গা মন্দির। জঙ্গলে ঘেরা দুর্গা মন্দিরের প্রবেশ পথ, আর বেরিয়ে পাশেই রয়েছে বীরহাম্বীর উদ্যান, লালজি মন্দির। লালজি মন্দির পেরিয়ে মা মিন্ময়ী দেবীর মন্দিরে প্রবেশ করতেই বিরাট বটগাছ, পুরো এলাকাটা শান্ত রয়েছে। পাখির ডাক, কাঠবিড়ালির ডাক। মা মিন্ময়ী দেবী, ভীষণ সুন্দর শান্ত পরিবেশ। পাখি, কাঠবিড়ালির ডাক শোনা যাচ্ছে। অনেকটা বড় খোলা প্রশস্ত লন। রয়েছে দোকান, যেখানে সুন্দর সুন্দর পেতলের এখানকার বিখ্যাত হাতের কাজ, পুরো দোকান ভর্তি। রয়েছে সাজার জিনিস। আর ডান দিকে বাদিকে দুটো আকর্ষণীয় দোকান দেখে বেরোতেই সামনে রয়েছে রাধেশ্যাম মন্দির। প্রবেশ পথের সামনে বিরাট তোরণ রয়েছে। প্রবেশ করব রাধেশ্যাম মন্দিরে। মন্দিরে প্রবেশ পথেই রয়েছে নহবতখানা, যেটা পার করে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে। একটি ভিন্ন ভাবে তৈরি, দেখুন এর দরজাগুলি বা এর তোরণগুলি, এটি সম্পূর্ণ ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। ল্যাটেরাইট পাথর নির্মিত একরত্ন শ্রেণীর এই মন্দিরটি খলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরের ঈষৎ ঢালু ছাদের ওপর রয়েছে একটি মাত্র চূড়া। মন্দিরটি ল্যাটেরাইট পাথরের হলেও পঙ্খ এবং আবরণের ঢাকা পাথরের ওপর বিভিন্ন কারুকার্যে, বিশেষত জ্যামিতিক এবং ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত। ত্রিখিলান দালানের ভেতরের দেওয়ালও অলঙ্কৃত। গর্ভগৃহের সামনের দেওয়ালে রামায়ণের নানা দৃশ্য, অনন্ত শয়ন বিষ্ণু এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাধা ও কৃষ্ণের মূর্তিতে সুশোভিত, সুসজ্জিত। আর ভিতরে গর্ভগৃহে বিরাজ করছেন রাধাকৃষ্ণ। প্রবেশ পথে রয়েছে নহবতখানা, যেটা পার করে প্রবেশ করেছিলাম। আবার এই নহবতখানার ভেতর থেকে বেরিয়ে যাব পরের গন্তব্য জোরবাংলো মন্দির। এই আমার বাঁ দিকেই রয়েছে রাধেশ্যাম মন্দির, আর বেরিয়ে এই পথ দিয়ে সোজা যেতেই সামনে উঁকি দিচ্ছে জোরবাংলো মন্দির। দাঁড়িয়ে রয়েছি জোরবাংলো মন্দিরের সামনে। দেখুন মন্দিরটি
একটি অনন্য রূপ, আর 5টা মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। দুটি বড় দোচালা অনুদৈর্ঘ্যভাবে যুক্ত হয়ে মন্দিরটি গড়ে উঠেছে। মধ্যখানে রয়েছে ইট নির্মিত একটি 4 চালা, যা দেখতে অবিকল কুঠিরের ন্যায়। প্রত্যেকটা দেয়ালে রয়েছে অসাধারণ সুন্দর কারুকার্য করা। কৃষ্ণরায় নামে বহুল পরিচিত এই দেবালয়টি গঠন বৈচিত্র্য ও সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত হয়। দক্ষিণমুখী এই মন্দিরটি একটি বর্গাকার উচ্চবেদির উপর নির্মিত। বহির্ভাগে অবস্থিত দোচালাটি দালান এবং আভ্যন্তরীণ দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হয়। পূর্ব পশ্চিম প্রান্তের দেওয়ালে দোচালার নিচে কাঠের ফ্রেমের টেরাকোটার কাজ সত্যি অভূতপূর্ব এবং এক বিরল স্থাপত্য শিল্পের নিদর্শন। এখান থেকে যুক্ত হয়েছে দুটো মন্দির। বিবিধ প্রকার উৎকৃষ্ট টেরাকোটার নকশা সম্পূর্ণ এই মন্দির জুড়েই রয়েছে কৃষ্ণলীলা, পৌরাণিক উপাখ্যান, মহাভারত, রামায়ণ এর কাহিনী, হিন্দু দেবলোকের অজস্র চিত্র, শিকার ও সামাজিক দৃশ্যের পটভূমি টেরাকোটার নকশার মাধ্যমে সুচারুরূপে প্রতিফলিত হয়েছে। জোরবাংলো মন্দির প্রবেশের মুখেই রয়েছে অসংখ্য দোকান, অসংখ্য মাটির কাজ, অসংখ্য পসার, সাজার জিনিস কি নেই। প্রাণ ভরে মার্কেটিং করুন এখানে এসে। অসাধারণ সব কালেকশন রয়েছে এখানে। জোরবাংলো মন্দির পাশে রেখে আমাদের পথ চলা আবার শুরু হলো। এবারের গন্তব্য যাব ইতিহাস ফেলে ভূগোলে, গনগনি। তার আগে দেখে নেব মল্লরাজাদের তৈরি লাল বাঁধ। মল্লরাজাদের তৈরি বিরাট জলাধার এই লাল বাঁধ। লাল বাঁধের পথ দিয়ে আমরা চলেছি। পাশেই রয়েছে লাল বাঁধ, বড় জলাধার। এই যে ঘাট রয়েছে এখানে, আমরা পাশ কাটিয়ে চললাম। এটা বাস স্ট্যান্ড, সামনে রয়েছে রবীন্দ্রনাথের স্ট্যাচু। এখানে এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে দেবদেব লজ, মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই খাবো দুপুরের খাবার। এখানেই সব আমরা লাঞ্চ, মোনালিসা হোটেল। দুপুরের লাঞ্চের মেনু। উঠে পড়লাম গড়বেতা যাওয়ার পথে। এই পথ ধরেই যাবো গনগনি। গড়বেতা মেদিনীপুর হাইওয়ে, বাঁদিক নিয়ে সোজা যাব। সুন্দর প্রশস্ত হাইওয়ে। শালবনির উপর দিয়ে যাচ্ছি আমরা এখন, ঠিক যেন জয়পুর ফরেস্ট। একই রকম গভীর অরণ্য, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, পার করছি শালবনির জঙ্গল। আমরা মেদিনীপুরে পৌঁছেই গেলাম বাঁকুড়া ছেড়ে। এটা ভীষণ সুন্দর পথ, মনোমুগ্ধকর পথ ধরে এগিয়ে যাচ্ছি গনগনির উদ্দেশ্যে। শিলাবতী সেতু, শিলাবতী নদীর উপর এই সেতু রয়েছে যেটা আমাদের পৌঁছে দেবে। এই শিলাবতী নদীর তীরেই রয়েছে কিন্তু গনগনি। আমরা যাচ্ছি সেই দিকে। শিলাবতী সেতু পেরিয়ে চলে এলাম এই পার্কে। গনগনি এখন আমাদের অনেকটাই কাছে। মেইন রাস্তা ছেড়ে আমরা গনগনির পথে ঢুকে পড়লাম। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আমরা গনগনির দিকে প্রায় পৌঁছে গিয়েছি। ডান দিকে সোজা রাস্তা ছেড়ে আমরা ঢুকবো ডান দিকে। এই বাসটা যাচ্ছে। দুদিকেই রয়েছে অসংখ্য কাজু গাছ। এগুলো পেরিয়ে আমরা পৌঁছে যাব গনগনিতে। এই পিকনিক স্পট এই দিকে। গনগনি টুরিস্ট স্পট,
সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমরা পৌঁছলাম গনগনি। গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার, প্রবেশ মূল্য 5 টাকা। আমরা নেমে যাব গনগনির এই পথে নিচে। নিচে বয়ে যাচ্ছে শিলাবতী নদী। এই পথে নেমে এলাম ওপর থেকে, উঁচু নিচু পথ বেয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এখন দাঁড়িয়ে রয়েছি গনগনি। আমাদের শুরু হয়েছিল জয়পুর ফরেস্ট থেকে, সেখান থেকে বিষ্ণুপুর, আর এখন গনগনি। যেদিকেই তাকাবেন খোয়াইয়া ভূমিরূপ আপনাকে এখানে মুগ্ধ করে দেবেই দেবে। প্রকৃতির এমন ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া ভূমিরূপ, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের এই মেদিনীপুর জেলায় গর্বে থাকে। পাশেই বয়ে যাচ্ছে শিলাবতী নদী, তারই পাশে রয়েছে এই গনগনি। প্রত্যেকটা অঞ্চল আপনাদের দেখাবো, চলতে থাকুন আমার সঙ্গে। পশ্চিমবঙ্গের বিখ্যাত জায়গা ইন্ডিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন। গনগনি। প্রকৃতির বিস্ময় সৃষ্টি এই গনগনি, যেটা খুব কাছ থেকে দেখতে পারবেন, ছুঁতে পারবেন। আমাদের শিলাবতী নদীর জল। সন্ধ্যার সুন্দর লগ্নে শিলাবতী গনগনি, অসংখ্য টুরিস্ট, তার সঙ্গে আমিও। শিলাবতী নদী, তারপরেই এই গনগনি, তার উপরে গড়ে উঠেছে বিখ্যাত টুরিস্ট স্পট। ডিসেম্বরের আজকে 9 তারিখ, এই শীতের মধ্যে কাশফুল। যাবেন কোথায়? গনগনিতে। আর ঠিক এপাশে হাত বাড়ালেই পাবেন গ্র্যান্ড ক্যানিয়নের দেয়াল। উঁচু মাটি ক্ষয়ে 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 একেবারে খাড়া দেয়াল নেমে এসেছে শিলাবতী নদীর তীরে। এমনই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি গনগনিতে। এমন মজাও রয়েছে, পাথর বোল্ডারের উপর থেকে হাঁটা পথ গনগনিতে। শিলাবতী নদী, একদিকে জঙ্গল আর পাথর বোল্ডার। অনেকে মাছ ধরছে এখানে ছিপ ফেলে। গনগনিতে একটি সন্ধ্যা, শিলাবতী নদী, সূর্য অস্ত গিয়েছে, তার পাশে গনগনি। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ বৈচিত্র্যময় ভূমি গনগনি, যার ছত্রে ছত্রে ভাজে ভাজে রয়েছে আমাদের ভূগোলের আর প্রকৃতির মিশেল। কম পা পড়ে এদিকে, তেমনই একটা রাস্তা জঙ্গলের মধ্যে থেকে আমি যাচ্ছি। হাই ব্রাদার্স, এই যে দাদা বলে ভালো, আমরা পৌঁছে গেছি। এইটা গনগনি সেই জায়গা যেখানে এখনো পর্যন্ত সাধারণ মানুষের পা পড়েনি। আমাদের মতো কিছু অসাধারণ মানুষ যারা অ্যাডভেঞ্চারের আশায় এই দিকে বা একটু অফবিট দিকে যাওয়ার চেষ্টা করে, আমরা সেই লোভে লোভেই এই দিকে এসে পড়ে হঠাৎ এক মনোরম এবং অত্যন্ত আশ্চর্য অপরূপ ভূমিরূপ দেখলাম, যেটা দেখে আমাদের মন সত্যিই মুগ্ধ হয়ে গেছে। আপনারা আসুন, এই জায়গাগুলোকে আবিষ্কার করুন, দেখুন। দারুণ লাগছে পথ দেখা, একদম ভিড় নেই, ভাড়াটা নেই, জঙ্গলের পথ। গনগনি, গনগনি জিন্দাবাদ। কলকাতার কাছে একদিনের সফরে চলে আসুন গনগনিতে। ঘরে বসে দেখলে হবে না, আসতে হবে। অচেনা পথ ধরে এগিয়ে চলেছি আমরা, নতুন রুট আবিষ্কার। অনিশা গো, অনিশা গো।
ইউনিক অ্যাডভেঞ্চার, একটু অ্যাডভেঞ্চার থাকবে না, এটা হয়। এখান থেকে নিচ থেকে উঠে এলাম আমরা এই পাথুরে পথ বেয়ে। আমার সঙ্গীরা অপেক্ষা করছে উপরে। ওয়াও! অসংখ্য হোটেল এবং দোকান রয়েছে ঠিক গনগনির সামনে। এখানে দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট এবং বিকেলের স্ন্যাক্স অ্যাভেলেবেল। সামনেই রয়েছে সুলভ শৌচালয়, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। পুরুষ এবং মহিলাদের আলাদা ব্যবস্থাপনা রয়েছে এখানে। এরপরে আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, কোলাঘাটের উপর দিয়ে ডানকুনিতে। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি রয়েছি অপূর্ব বোস, আর আপনারা দেখছেন ইউনিক অ্যাডভেঞ্চার। সঙ্গে থাকুন, সকালে ভালো থাকুন। একদিনের সফর শেষ, এই গনগনি থেকে আমরা শেষ করলাম। আবার আমরা ড্রেস আপ করে নিয়েছি, বেরিয়ে পড়বো এখন প্রায় 3 ঘন্টার ফেরার পর। এখান থেকে মেদিনীপুরের পাশ দিয়ে আমরা খড়গপুরের উপর থেকে, কোলাঘাটের উপর থেকে বেরোবো। তাহলে এখন আমরা গনগনিকে বাই বাই করে চলব। গনগনি ছেড়ে ফেরার পথ ধরলাম। রাতের আধার নেমেই এসেছে গোধূলি লগনে। এখন সময় রাতের অন্ধকারে ব্রিজ পার করছি। ও ভীষণ সুন্দর লাগছে, পুরো আলো দিয়ে সাজানো হয়েছে ব্রিজটাকে। এই টার্ন থেকে আমরা নিলাম বাঁ দিক। এখানে চলে এলাম ন্যাশনাল হাইওয়ে, বম্বে রোড। উঠে পড়লাম বম্বে রোডে। এখন বাজে 7টা 8। আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে। কোলাঘাট শেরি পাঞ্জাব পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোলাঘাট পৌঁছে গেলাম। কোলাঘাট থেকে রূপনারায়ণ নদী আমরা পার করছি এখন রাতের আলোয়। কোলাঘাট ব্রিজ, কফি ব্রেক, কোলাঘাট পেরিয়ে এসে দাঁড়িয়ে আছি কোলাঘাটের ব্রিজটা পেরিয়ে জাস্ট আগেই। কত কালো আছে কফি, চিয়ার্স। ডানকুনি মাদার ডেয়ারি পেরিয়ে এখন আমরা ডানকুনি ঢুকবো কোন্নগরের দিকে। পৌঁছে গেলাম সুইট হোমে। 10টা 12। নমস্কার বন্ধুরা, পরের এপিসোডে আসছি আপনাদের নিয়ে এই পাহাড় আর জঙ্গলের মাঝে, ঠিক পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে ক্যাম্প করে থাকা 4 দিনের অ্যাডভেঞ্চার লাইফ, যেখানে থাকবে এই পাহাড়ের গা বেয়ে ওঠা, পাহাড়ের দেয়াল বেয়ে নামা, ওই শৃঙ্গের ওপরে ওঠা, ক্যাম্প ফায়ার, আরও অনেক কিছু। এসব নিয়ে আসছি পরের এপিসোডে। সঙ্গে থাকুন। আমি অপূর্ব বোস, আর আপনারা দেখছেন ইউনিক অ্যাডভেঞ্চার। এখন বাই, আসছি পরের এপিসোডে।